আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। উচ্ছেদ হওয়া বৃদ্ধের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। দেশে 2.5 লাখ টন জ্বালানি তেল মজুদ রয়েছে জ্বালানি বিভাগ। শনিবার বাইতুল মোকাররমে বিক্ষোভের ডাক 11 দলীয় জোটের। হিন্দুদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী সন্তোষ শর্মা। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করবে সরকার, বিদ্যুৎ মন্ত্রী। সংসদে বিরোধী দলীয় নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব। এক লাফে 12 কেজি এলপিজির দাম বাড়ল 387 টাকা। সিরাজগঞ্জ আদালত থেকে আমির হামজার বিরুদ্ধে সমন জারি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন শাকিরুল ইসলাম ও সাইয়েদ আব্দুল্লাহ। নওগাঁয় বোরকা পরে নারী সেজে তেল নিতে গিয়ে ধরা পড়লেন যুবক। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ বাইরে রয়েছে মুখপাত্র। ভারত মহাসাগরে ইরানের হামলায় মার্কিন ডিস্ট্রয়ার ব্যাটেলশিপ ধ্বংস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ও সড়ক শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানে মগবাজারে 80 বছর ঊর্ধ্ব নাইমুদ্দিন নামে এক বৃদ্ধের মাথা গোজার শেষ আশ্রয়টুকু উচ্ছেদ করা হয়। এই দোকান উচ্ছেদ হবে না শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা বিএনপি পরিবারকে বৃদ্ধ নাইমুদ্দিনের স্থায়ী বাসস্থান, চিকিৎসা ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা 11:13 প্রধানমন্ত্রী নিজে নাইমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি আজীবন পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। দেশে বর্তমানে 2.5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট 2,55,018 মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, মজুত করা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল 1,22,660 মেট্রিক টন, যা মোট ব্যবহারের প্রায় 63%। পর্যাপ্ত ডিজেল মজুদ থাকায় কৃষি, পরিবহন ও শিল্প খাতে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এছাড়া অকটেনের মজুদ রয়েছে 9,021 মেট্রিক টন, যা ব্যক্তিগত যানবাহন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের চাহিদা পূরণে যথেষ্ট। পেট্রোলের মজুদ 12,194 মেট্রিক টন। যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে মজুদ দেশের জ্বালানি চাহিদা পূরণে পর্যাপ্ত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার বাদ আসর রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার সন্ধ্যা 7:15 দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দলের কর্মকাণ্ডে আমরা খুব আহত ও মর্মাহত। সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামাত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে মিসকোট করার অভিযোগ এনে বুধবার 5:45 বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান। তারা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে হিন্দু সম্প্রদায়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাক্ষাৎ শেষে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সাংবাদিকদের বলেন, হিন্দু সম্প্রদায়ের যেসব সমস্যা রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। বৈঠকে জাতীয় জীবনের সব ক্ষেত্রে সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবি তোলা হয়েছে বলেও জানান পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। বলেন, হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।
অস্বাভাবিক উচ্চ মূল্য ও অসম শর্তের তথ্য সামনে আসায় এখন আন্তর্জাতিক সালিসি আদালত অথবা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তিটি পুনর্বিবেচনার চিন্তাভাবনা করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই তথ্য জানান। মন্ত্রী সংসদকে জানান, ২০১৭ সালে ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে হওয়া এই চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। জ্বালানি বিশেষজ্ঞ, আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সমন্বয়ে গঠিত ওই কমিটি চুক্তিটি প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদিত এই চুক্তিতে বিদ্যুতের দাম তৎকালীন দেশীয় ও আন্তর্জাতিক বাজার দরের তুলনায় অনেক বেশি ধরা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৭ম দিনে ৭১ বিধিতে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতার ব্যবহৃত মিথ্যা শব্দটিকে অসংসদীয় অভিহিত করে তা এক্সপান্স কার্যবিবরণী থেকে বাদ দেওয়া করার দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে পাল্টাপাল্টি বাক্য বিনিময়ে চলে দুই নেতার মধ্যে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এপ্রিল মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম ১,৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা। বৃহস্পতিবার এলপিজি নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দর সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে গত ২রা মার্চ সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। এ সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়াও ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। সিরাজগঞ্জে দায়ের করা একটি মামলায় কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামাত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল চৌহালি আমলি আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন ভূঁইয়া আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করেছেন আমির হামজা। বাদী হুমায়ুন কবির কর্নেল জানান, গত ২৭ তারিখে শরীয়তপুর বড় মসজিদে জুমার নামাজের সময় বক্তব্যকালে এ ধরনের কটূক্তি করা হয়। এতে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি এবং রাজনৈতিক নেতাদের মধ্যে বিরূপ পরিস্থিতি তৈরির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি ২৯৬, ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়েছেন মোহাম্মদ শাকিরুল ইসলাম খান ও মোহাম্মদ সাইয়েদ বিন আবদুল্লাহ। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শাকিরুল ইসলাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব পালন করবেন। অপরদিকে সাইয়েদ আবদুল্লাহ বিশেষ সহকারী হিসেবে যুব কর্মসংস্থান বিষয়ক দায়িত্ব সামলাবেন। অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বজায় না রাখার শর্তে তারা এই দায়িত্ব পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টির সাপেক্ষে যেটি আগে ঘটে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন দুই বিশেষ সহকারী। নওগাঁর পত্নীতলায় বুরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বুধবার রাতে উপজেলার নজিরপুর বাজার এলাকায় মামুন ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, বুধবার রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চালকদের তেল দিতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে তেল বিক্রি ও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল পাম্প কর্মীদের। এর মধ্যে হঠাৎ বোরখা পরা এক ব্যক্তি তেল নিতে এলে সাধারণ মানুষের সন্দেহ হয়। পরে তারা তাকে ধরে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই ওই যুবককে সেখান থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়। ইরান জানিয়েছে তাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন কেন্দ্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগালে সম্পূর্ণ বাইরে রয়েছে। বৃহস্পতিবার খাতাম আল আনবিয়া কেন্দ্র সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানের সামরিক উৎপাদন কার্যক্রম এমন গোপন স্থানে পরিচালিত হয় যা শত্রুদের অজানা।
তিনি জোর দিয়ে বলেন, এসব স্থানে শত্রুদের কোনো প্রবেশাধিকার নেই এবং কখনো থাকবেও না। তিনি উল্লেখ করেন, ইরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্য ঠিক নয়, তা অসম্পূর্ণ এবং দেশটির ব্যাপক কৌশলগত সক্ষমতা সম্পর্কে তারা অবগত নয়। আরও সতর্ক করে বলেন, কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণকারী ড্রোন, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম বা অন্যান্য বিশেষায়িত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার যে কোনো প্রচেষ্টা ভ্রান্ত হবে। তারা যে স্থাপনাগুলোতে আঘাত এনেছে বলে মনে করছে সেগুলো নগণ্য, বলেন মুখপাত্র। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার এক নতুন ও ভয়ঙ্কর মোড় নিয়েছে। পারস্য উপসাগর বা লোহিত সাগর ছাড়িয়ে এবার সরাসরি ভারত মহাসাগরের উন্মুক্ত জলসীমায় মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করে একে অপারেশনাল ট্রু প্রমিস 4 হিসেবে অভিহিত করেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।